সঠিক স্যার, মনে আছে। আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব 299 ধারা, 300 ধারা। তারপর আলোচনা থাকবে 310, 311 ঠগ। আর গত যে 9টা 10টা ধারা ছিল, 301, 2, 3, 4, 5, 6, এগুলা আলোচনা করার চেষ্টা করব। বুঝতে পারছেন? আমি একটা জিনিস শেয়ার করি, আপনারা একটু দেখেন। শেয়ার অপশনটা কই? শেয়ার। সরাসরি আমরা ইনশাল্লাহ আলোচনা করব, অন্য কোনো কিছুতে আজকে যাব না। দেখা যায়। দেখা যায় স্যার। 299 আর 300 ধারা, এটাই আলোচনা। বুঝছেন, মূল বিষয় এটাই। দণ্ডবিধিতে 299 অপরাধজনক নরহত্যা অথবা দণ্ডার্হ নরহত্যা, এই হত্যা সংক্রান্ত এই হত্যা সংক্রান্ত কোন বিষয়, বুঝতে পারছেন? সংজ্ঞা, এই সংক্রান্ত সংজ্ঞা বলা নাই। এখান থেকে সংজ্ঞা বের করতে হবে, বের করে পড়তে হবে। বিভিন্ন স্যারেদের বই আছে, অনেক স্যারেরা নোট বই আছে, রায়হান স্যার, লাবু স্যার, শরীফুল স্যার, এদের বই আছে। এদের বইয়ের ভিতরে বিভিন্নভাবে এই অপরাধজনক নরহত্যা আর খুন, 300 ধারায় খুন, এ খুনের বিষয়ে কি করা আছে, বর্ণনা করা আছে। এখানে দণ্ডবিধির 299 ধারা হলো অপরাধজনক নরহত্যা। এখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে, কি উদ্দেশ্য? মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে কোনো কার্য দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তার উদ্দেশ্য কি? মৃত্যু ঘটানো, কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, বা দৈহিক জখম, এমন দৈহিক জখম ঘটায় যে দৈহিক জখমে কি মৃত্যু হতে পারে, তেমন দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্যে যদি কোনো কার্য করে যার দ্বারা মৃত্যু ঘটায়, বা যে কার্য অর্থাৎ যে কাজ মৃত্যু ঘটাতে পারে বলে সে জানে বা সে বোঝে, এমন কোনো কার্য যদি সে ঘটায়, তাহলে সে ব্যক্তি অপরাধজনক নরহত্যা বা দণ্ডার্হ নরহত্যা বা অপরাধজনক প্রাণহানির অপরাধ করেছে বলে গণ্য হবে। তাহলে দণ্ডবিধির 299 ধারায় 3টা উপাদানের কথা এখানে বলা আছে। কয়টা দণ্ডবিধিতে?
তিনটা বিষয়ের কথা বলা আছে, তিনটা উপাদান না, তিনটা বিষয়। প্রথম বিষয়টা একটু লক্ষ্য করেন, দণ্ডবিধির কার্যটি মৃত্যু ঘটানোর অভিপ্রায়েই করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যু ঘটবে সেই অভিপ্রায়ে কি করা হয়, কোনো কার্য করা হয়। দ্বিতীয় বিষয়টি হলো দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করা। কি আঘাত করা? দৈহিক জখম করার উদ্দেশ্যে কি করা? আঘাত করা। যে জখমের ফলে কি হতে পারে? মৃত্যু হতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমটা উদ্দেশ্য হলো আপনার অভিপ্রায় কি? মৃত্যু ঘটানো। মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে আপনি কোনো কাজ করবেন। মনে করেন যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে আপনি কি করলেন, কাউকে গুলি করে দিলেন, সেখানে কি হবে? মৃত্যু ঘটে যাবে। এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা একটু লক্ষ্য করেন, দেখেন বোঝেন কিনা। ক নামক একজন ব্যক্তি গর্তের উপরে, গর্তের উপরে বিভিন্ন বাঁশের কঞ্চি, এই জাতীয় নরমাল কোনো জিনিস যার উপর দাঁড়ালে মানুষ কি করবে? পড়ে যাবে। এরূপ কোনো গর্তের উপরে বাঁশের কঞ্চি দিয়ে কি করে, আড়াআড়ি করে রেখে দেয়। তার উপরে মনে করেন যে কি করে, কয়েকটা ঘাস দেয়, বা ঘাস দিয়ে যেন বোঝা যায় যে এখানে কোনো গর্ত নাই, এমন ভাবে কি করে, ফাঁদ তৈরি করে। এখন এই ফাঁদ বা এই ফরাস, এটা ফরাস বলে, এই ফরাসটা তৈরি করে মনে করেন যে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে। তাহলে কোনো ব্যক্তি কি করে? ক নামক একজন ব্যক্তি একটা গর্ত সৃষ্টি করে, সেই গর্তের উপরে বাঁশের কঞ্চি দিয়ে কি করে, সুন্দর করে বাঁশের কঞ্চির উপরে ঘাস দিয়ে কি করে, একটা ফাঁদ তৈরি করে, যে ওইখানে যদি কোনো ব্যক্তি যায় তাহলে তার অবশ্যই কি হবে, সে গর্তের ভিতরে পড়ে কি যা হবে, মারা যাবে। ঠিক আছে, এই উদ্দেশ্যে যে মনে করেন যে গর্তটা তৈরি করা হয়, বা যে ফরাসটা তৈরি করা হয়, বা যে ঘাস ঘাস দেওয়া হয়, যে ঘাস দিয়ে ঘাস দেওয়ার উদ্দেশ্য হলো এখানে যেন সে বুঝতে পারে যে কোনো গর্ত বা ওই জাতীয় কোনো কিছু করা হয় নাই। এখন একটা জায়গা, একটা জায়গা যদি গর্ত করা হয়, সেই গর্তটা যদি সুন্দরভাবে ঢেকে দেওয়া হয়, বা কোনোভাবে যদি ঢাকা যদি সম্ভব হয়, সেখানে কিন্তু বোঝা যাবে না যে গর্ত আছে কিনা। এখন যখন কোনো মানুষকে মারার উদ্দেশ্যে এরূপ কোনো গর্ত তৈরি করা হবে, বা এরূপ গর্ত তৈরি করার পর বাঁশের কঞ্চি দ্বারা বা অন্য কিছু দ্বারা কি করা হবে, ওটা সমান করে সুন্দর করে রাখা হবে, যার উপরে কোনো ঘাস বা অন্য কোনো জিনিস, বা যদি মাটি, শুধু মাটি যদি থাকে, আশেপাশে যদি মাটি থাকে, তাহলে শুধু মাটি দিয়ে কি করা যাবে, সুন্দর করে একটা ফাঁদ তৈরি করা যাবে, যে ওইখানে বা ওই গর্তের উপরে বা ওই কঞ্চির উপরে যদি কোনো ব্যক্তি যদি পাড়া দেয়, বা কোনো মানুষ যদি ওই জায়গায় যদি যায়, তাহলে কি হবে, ওই কঞ্চি ভেঙে সে গর্তের ভিতরে পড়ে যাবে এবং মারা যাবে। তাহলে এই অপরাধটা কি হবে? দণ্ডার্হ নরহত্যা বা অপরাধজনক নরহত্যা। তারপরে বলা হয়েছে দৈহিক জখম করার অভিপ্রায়ে। কি করার অভিপ্রায়ে? দৈহিক জখম করার অভিপ্রায়ে যদি কোনো আঘাত করা হয়, যে আঘাতের ফলে মৃত্যু হতে পারে। কি হতে পারে? মৃত্যু হতে পারে। তাহলে প্রথম বিষয়টা ছিল কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে বা অভিপ্রায়ে কি করা, কোনো কার্য সম্পাদন করা। যেমন ঘাসের উপরে ফরাস পাইতে কি করা হয়েছে, গর্তের উপরে ঘাসের ফরাস পাইতে কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর জন্য কি করা হয়েছে, সেখানে ফাঁদ তৈরি করা হয়েছে। ফাঁদে যদি কেউ পা দেয় তাহলে সে কি হবে, গর্তে পড়ে যাবে এবং মারা যাবে। তাহলে প্রথম বিষয়টা গেল, কি করা হয়েছে, একটা কার্য সম্পাদন করা হয়েছে মৃত্যু ঘটানোর জন্য। আর এই মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে যদি কোনো কার্য সম্পাদন করা হয় তাহলে সেটা হবে অপরাধজনক নরহত্যা। এখন দণ্ডবিধির 300 ধারায় দেখেন প্রথম বিষয়টা, যে কার্যের ফলে মৃত্যু সংঘটিত হয় সে কার্যটি মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে করা হয়। প্রথম দুইটা বিষয় দণ্ডবিধির 299 এর প্রথম বিষয়টি, আর দণ্ডবিধির 300 ধারার প্রথম যে বিষয়টি, দুইটা সেম বিষয়, দুইটা একই বিষয়। কার্যটি মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে করা হয়, আর যে কার্যের ফলে মৃত্যু সংঘটিত হয়, অর্থাৎ আপনি যে কার্য করবেন সে কার্যের ফলে যদি মৃত্যু সংঘটিত হয়, সে কার্যটি মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে করা হয়। সে কার্যটি মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে
করা হয় বলে গণ্য হবে। এই মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি এরূপ কোনো কিছু করে, তাহলে সে ব্যক্তি কি হবে? সে খুন করেছে বলে গণ্য হবে। মনে করেন আপনি একজন ব্যক্তিকে গুলি করে দিলেন। আপনি আপনি দুজন পাশাপাশি বসে আছেন, বা আপনারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছেন। আপনি কি করলেন? বন্দুক বের করে আপনার পাশে যে দাঁড়ানো ব্যক্তি তাকে গুলি করে দিলেন। এখানে আপনি যে কাজটা করলেন সেটা কি করলেন? মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে বা অভিপ্রায়ে কাজটি আপনি সম্পাদন করলেন। তাহলে এখানে কি হলো? দুটা বিষয় একই হলো। দণ্ডবিধির 299 প্রথম বিষয় আর দণ্ডবিধির 300 ধারার যে প্রথম বিষয়টি, সেম বিষয়, দুইটা একই বিষয়। কথা কি বোঝা যায়? কত বোঝা যায় স্যার? দ্বিতীয় বিষয়, দণ্ডবিধির 299 ধারার দ্বিতীয় বিষয় আর দণ্ডবিধির 300 ধারার দ্বিতীয় এবং তৃতীয় বিষয়। অর্থাৎ দ্বিতীয় বিষয়টি দণ্ডবিধির 299 ধারার যে দ্বিতীয় বিষয়টি বা দ্বিতীয় ছকটি দেখতে পাইতেছেন, সেই দ্বিতীয় ছকটিকে ভেঙে দণ্ডবিধির দ্বিতীয় এবং তৃতীয় এই দুটি ছক করা হয়েছে। কথা বুঝতে পারছেন? তা দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত যে জখমের ফলে মৃত্যু হতে পারে। আপনার অভিপ্রায় কি? দৈহিক জখম করা। আপনার অভিপ্রায় কি? দৈহিক জখম করা। কিন্তু সেই দৈহিক জখম যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তাহলে আপনি অপরাধজনক নরহত্যা করেছেন বলে গণ্য হবে। কথা বোঝা গেল? কথা বুঝতে পারছেন? মনে করেন একজন অসুস্থ ব্যক্তি বা একজন অপ্রকৃতিস্থ ব্যক্তি বা একজন পাগল ব্যক্তি বা একজন রোগাক্রান্ত ব্যক্তি যে কোনো একটা রোগে ভুগতেছে, ঠিক আছে? অপর কোনো ব্যক্তি তাকে দৈহিক জখম করার উদ্দেশ্যে কি করে? দৈহিক জখম করে বা আঘাত করে। এমন ভাবে আঘাত করে যেন ওই রোগাক্রান্ত ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি বা অপ্রকৃতিস্থ ব্যক্তি কি হয়? মারা যায়, বা তার মৃত্যু যদি ত্বরান্বিত হয়, তাহলে সেটা অপরাধজনক নরহত্যা হবে। ধারা 299। ধারা 299, দৈহিক জখম করার অভিপ্রায়ে কোনো আঘাত করা। দৈহিক জখম করার অভিপ্রায়ে কোনো আঘাত করা, যে জখমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে বা মৃত্যুর ত্বরান্বিত হতে পারে। কথা বোঝা গেল? দ্বিতীয় বিষয়, আপনি এমন একটা আঘাত করবেন। আপনি আঘাত করবেন কি? দৈহিক জখম করার জন্য। আপনি জানেন না যে মৃত্যু ঘটবে, আপনার উদ্দেশ্য কি? আপনার অভিপ্রায় হলো কোনো ব্যক্তির দৈহিক জখম করা, কিন্তু সেই ব্যক্তি রোগাক্রান্ত, সেই ব্যক্তি অসুস্থ, সেই ব্যক্তি পাগল, ঠিক আছে? আপনি এমন কোনো একজন ব্যক্তিকে আঘাত করছেন, আপনি জানেন না, আপনি জানেন না বা আপনি বোঝেনও নাই যে সেই ব্যক্তি রোগাক্রান্ত, কিন্তু আপনি আঘাত করছেন। আঘাতের ফলে যদি সে মারা যায়, আপনার উদ্দেশ্য ছিল তাকে দৈহিক জখম করা, কিন্তু আপনার দৈহিক জখম করতে যে তাকে যে আঘাতটা করে ফেলেছেন, সে আঘাতটা করার কারণে তার কি হয়েছে? সে অসুস্থ ব্যক্তিটি বা সে পাগল ব্যক্তি বা রোগাক্রান্ত ব্যক্তি কি হয়েছে? সে অসুস্থ থাকার কারণে তার মৃত্যু দ্রুত গতিতে হয়েছে, বা মৃত্যু যে হবে সে বিষয়টি কি হয়েছে? ত্বরান্বিত হয়েছে। সেক্ষেত্রে আপনি কি করেছেন? অপরাধজনক নরহত্যা করেছেন। ধারা 299। ধারা 299। ধারা 300। 300 দ্বিতীয় বিষয়। দ্বিতীয় বিষয়টা কি বলা হয়েছে? দৈহিক জখম করার উদ্দেশ্যে এমন আঘাত করা যে জখমের ফলে মৃত্যু হতে পারে। আঘাতকারী ব্যক্তি জানে, আঘাতকারী ব্যক্তি জানে যে আমি যে দৈহিক জখম করতেছি, সে জখমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে। তাহলে দণ্ডবিধি 299 দ্বিতীয় বিষয় আর দণ্ডবিধির 300 ধারার দ্বিতীয় বিষয় প্রায় সেম, প্রায় সেম, একটু পার্থক্য নাই। কি নাই? একটু পার্থক্য নাই। দণ্ডবিধির যে দণ্ডবিধির 299 ধারার যে বিষয়টি, মৃত্যু কার্যটি মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে করা হয়, অর্থাৎ
আপনি কোনো ব্যক্তিকে মেরে ফেলবেন, মেরে ফেলার উদ্দেশ্যে আপনি যে কোনো কাজ করেন বা যে কোনো কার্য সম্পাদন করেন, সেটা হবে অপরাধজনক নরহত্যা। আর দণ্ডবিধিতে একই কথা বলা আছে, মৃত্যু ঘটাবার অভিপ্রায়ে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটা কি হবে? অবশ্যই খুন হবে। অবশ্যই খুন হবে। তাহলে 299 এর প্রথম ছকটি আর 300 ধারার প্রথম ছকটি সেম কথা। আপনার উদ্দেশ্য হবে বা আপনার অভিপ্রায় হবে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে আপনি যদি কোনো কার্য সম্পাদন করেন বা আপনি যে কোনো কিছু করেন না কেন, সেটা কি হবে? অপরাধজনক নরহত্যা হবে আর খুন হবে। দুইটাই সেম, তেমন কম বেশি নাই। দ্বিতীয় বিষয়টি হলো দৈহিক জখম করার অভিপ্রায়ে কোনো আক্রমণ করা, যে আক্রমণের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে বা মৃত্যু ঘটে। আপনি এমন ভাবে আঘাত করছেন, আপনি এমন একজন ব্যক্তিকে আঘাত করছেন যে আঘাতের ফলে কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো রোগাক্রান্ত ব্যক্তি বা কোনো অপ্রকৃতিস্থ বা কোনো পাগল ব্যক্তি কি হয়েছে, আপনার আঘাতের ফলে জখম প্রাপ্ত হয়ে সে কি হয়েছে, মারা গেছে। সেক্ষেত্রে আপনার অপরাধজনক নরহত্যা হবে বলে, আপনি অপরাধজনক নরহত্যা করেছেন বলে গণ্য হবে। আর দণ্ডবিধি 300 দ্বারা দ্বিতীয় বিষয়টি হলো যে আঘাতকারীর জ্ঞানমতে মৃত্যু ঘটাবার সম্ভাবনা রাখে। অর্থাৎ এমন দৈহিক জখম করার উদ্দেশ্যে এমন আঘাত করা হয় যে আঘাতের ফলে মৃত্যু হতে পারে, আঘাতকারী ব্যক্তি জানে। অর্থাৎ আপনি এমন কোনো ব্যক্তিকে আঘাত করতেছেন বা এমন কোনো কাউকে আঘাত করতেছেন, আপনি জানেন যে আমি যে আঘাতটা করতেছি, ঠিক আছে, এই আঘাতের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে বা কোনো ব্যক্তি মারা যেতে পারে, তাহলে আপনি খুন করেছেন বলে গণ্য হবে। তাহলে আপনি খুন করেছেন বলে গণ্য হবে। ধারা 300, ধারা 300। ধারা 299 এর দ্বিতীয় বিষয়, 300-র দ্বিতীয় বিষয়, এখন 300-র তৃতীয় বিষয়। দৈহিক জখম করার অভিপ্রায়ে, দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করা যা প্রাকৃতিক স্বাভাবিক অবস্থায় মৃত্যু হতে পারে। অর্থাৎ আপনি এমন কাউকে আঘাত করছেন যে আঘাত প্রাকৃতিক নিয়মে কি হতে পারে, কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। ধারা 300। তাহলে দুইটাই কি? জখম করার উদ্দেশ্যে। অর্থাৎ যে আঘাতে স্বাভাবিক মৃত্যু ঘটে সে আঘাতের অভিপ্রায় খুন করা। আঘাত যদি এমন হয় যে মৃত্যু একেবারেই অনিবার্য, অর্থাৎ আপনার সামনে কোনো একজন মানুষ দাঁড়ায় আছে, আপনি কি করলেন, আপনি সুন্দর করে তাকে একটা তরবারি দিয়ে সুন্দর করে গলা বরাবর একটা কোপ দিলেন। আপনি জানেন যে আপনার এই আঘাত কি হবে, স্বাভাবিকভাবে একজন মানুষ মারা যাবে বা মৃত্যু বরণ করবে। এখন আপনি যদি কোনো একজন মানুষকে জুতা দিয়ে যদি সারাদিন যদি বাড়ি দেন, অথবা লাঠি, ছোট কোনো লাঠি বা বাঁশের কঞ্চি দিয়ে যদি সারাদিন কোনো মানুষকে যদি বাড়ি দেন, স্বাভাবিকভাবে বোঝা যাবে এই আঘাতের ফলে বা এই লাঠির আঘাতের ফলে বা এই কঞ্চির আঘাতের ফলে বা বাড়ির ফলে একজন মানুষ মারা যাবে না। কিন্তু আপনি যদি কাউকে তরবারি দিয়ে যদি গলায় কোপ দেন, অথবা আপনি যদি কাউকে দা দিয়ে বা এমন কোনো বস্তু দিয়ে যদি আপনি আঘাত করেন, যে আঘাতের ফলে প্রাকৃতিকভাবে প্রকৃতির নিয়মেই কি হবে, মৃত্যু বরণ হবে বা মানুষ মারা যাবে, এরূপ জানার পরে যদি আপনি আঘাত করেন, তাহলে সে যা প্রাকৃতিক অবস্থায় মৃত্যু হতে পারে, এরূপ আঘাত করার কারণে কি হবে, যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে সেটা কি হবে, অবশ্যই খুন হিসাবে গণ্য হবে। ধারা 300। কথা কি বোঝা যায়? ক্লাস কি আজকে বোঝা যাইতেছে? একটু বোঝেন, তারপরে অন্যান্য যে বইয়ে বলা আছে সেই বিষয় আলোচনা করব। কথা বুঝতে পারছেন? তাহলে দণ্ডবিধির 299 ধারার প্রথম ছকটা বলা আছে এমন কোন কার্য সম্পাদন করা, দণ্ডবিধির 299 ধারা আর 300-র প্রথম, দুটারই প্রথম।
এমন কোনো কার্য সম্পাদন করা যে কার্যের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, বা অভিপ্রায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো, তাহলে কি হবে? অপরাধজনক নরহত্যা এবং খুন হবে। একটু পার্থক্য আমরা পরে বুঝবো। দ্বিতীয় বিষয়টি হলো এমন কোনো দৈহিক জখম করার উদ্দেশ্যে আঘাত করা, যা দৈহিক জখম কি হতে পারে? কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। আর দ্বিতীয় বিষয়টি হলো দৈহিক জখম করার উদ্দেশ্যে এমন কোনো আঘাত করা যে জখমের ফলে মৃত্যু হতে পারে আঘাতকারী ব্যক্তি জানে। অথবা এমন কোনো দৈহিক আপনি জখম করলেন যে জখম জখম সাধারণভাবে বা প্রাকৃতিক নিয়মে কি হয়? কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, এমন যদি কোনো দৈহিক জখম করা হয় তাহলে সেটা অবশ্যই খুন হবে। তৃতীয় বিষয়, দণ্ডবিধির 299 ধারার তৃতীয় ছক আর দণ্ডবিধির 300 ধারার চতুর্থ ছক একই কথা বলা আছে। এখানে বলা আছে এমন কার্য যা মৃত্যু হতে পারে তা জানা থাকা সত্ত্বেও কোনো কার্য করা যাতে কারো মৃত্যু ঘটে। অর্থাৎ আপনি জানেন এমন কোনো কার্য করবেন যা কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, তা জানা সত্ত্বেও যদি কোনো কার্য করেন তাহলে তা অবশ্যই অপরাধজনক নরহত্যা হবে। আর কার্য সম্পাদনকারী ব্যক্তি অবগত থাকে যে দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করা যা প্রাকৃতিক স্বাভাবিক অবস্থায় মৃত্যু হতে পারে। ধারা 300 চতুর্থ ক্লোজ। তাহলে কি বোঝা যায় দণ্ডবিধির 299 ধারা আর 300 ধারা? বোঝা যায় স্যার, তার কি কষ্ট আর কি। আচ্ছা ঠিক আছে, এখানে আমি দেখছি দণ্ডবিধির 299 ধারা আর 300 ধারা আসলেই কষ্ট, মানে বুঝতে একটু কঠিন। এখন একটু গাইড বই থেকে দেখাই, দেখি বোঝেন কিনা। অপরাধজনক নরহত্যা 299 ধারা। কত ধারা? 299 ধারা। এখানে 299 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মৃত্যু ঘটানোর অভিপ্রায়, ওই একই কথা, সংজ্ঞার ভিতরে ওই তিনটা বিষয় বলা আছে। যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে এমন কোনো কার্য সম্পাদন করে যার দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, বা এমন কোনো দৈহিক জখম করে যে জখমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, আমরা যেটা পড়ছিলাম প্রথম এবং দ্বিতীয় বিষয় অপরাধজনক নরহত্যার। তাহলে এমন কোনো কার্য সম্পাদন করে যার দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, অথবা এমন কোনো দৈহিক জখম করে যে দৈহিক জখমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে অথবা মৃত্যু ঘটতে পারে। আরেকটা বিষয় কি ছিল? ওই ব্যক্তি জানে বা অবগত আছে এমন কোনো আঘাত করে যে আঘাতের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, বা কোনো ব্যক্তি কি হয়? মারা যায় বা মারা যেতে পারে বলে সে জানে। সে জানার পরেও যদি এমন কোনো কার্য সম্পাদন করে বা কার্য দ্বারা যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তাহলে সে ব্যক্তি অপরাধজনক প্রাণহানি করেছে বলে গণ্য হবে। ধারা 299। তবে তিনটা বিষয়, যদি কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা উদ্দেশ্যে এমন কোনো কার্য সম্পাদন করে, অথবা এমন কোনো দৈহিক জখম করে যে দৈহিক জখমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, অথবা ওই ব্যক্তি জানে যে এমন কোনো আঘাত করা হবে যে আঘাতের ফলে অপর কোনো ব্যক্তি মারা যেতে পারে বা মৃত্যু ঘটতে পারে, তাহলে সে ব্যক্তি অপরাধজনক নরহত্যা করেছে বলে গণ্য হবে। ধারা 299। এখন দণ্ডার্হ নরহত্যা বা অপরাধজনক নরহত্যা বা অপরাধজনক প্রাণহানি বা নৃশংস প্রাণহানি বলতে কি বোঝায় বা কি? কোন ব্যক্তি পূর্ব পরিকল্পনা ব্যতীত, এগুলো হলো ব্যতিক্রমের মধ্যে আছে, কোন ব্যক্তি পূর্ব পরিকল্পনা ব্যতীত উত্তেজনা বশত, যেগুলা অপরাধজনক প্রাণহানির ক্ষেত্রে কি হয়? এগুলা অপরাধজনক প্রাণহানির ক্ষেত্রে এগুলা প্রাধান্য পায়। কোন ব্যক্তি পূর্ব পরিকল্পনা ব্যতীত উত্তেজনা বশত মৃত্যু ঘটানোর ইচ্ছা ব্যতীত দৈহিক আঘাত করে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তাহলে সেই ব্যক্তি দণ্ডার্হ নরহত্যা বা অপরাধজনক নরহত্যা বা অপরাধজনক প্রাণহানি করেছে বলে গণ্য হবে। এগুলো হইল? বলেন। দণ্ডবিধি 299 ধারার যে তিনটা ক্লোজের কথা বলা আছে, মানে মোটামুটি অনেকের আমি দেখছি যে তিনটা ক্লোজ হিসেবে ধরছে।
প্রথম বিষয়, আমার উদ্দেশ্য বা অভিপ্রায় হবে মানে আমি এমন কোনো কাজ করব যে কাজের ফলে একজন ব্যক্তি মারা যাবে। কথা বোঝা গেল? বা আমি এমন কোনো আঘাত করব, আমি এনামুল ভাইকে মাথা বরাবর বড় লোহার রড দিয়ে মনে করেন যে একটা বাড়ি দিলাম। আমি জানি যে ব্যক্তি কি হবে, একটা আমি না 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 না। প্রথম বিষয়টি হলো আমি এমন ভাবে আঘাত করলাম যে আঘাতের ফলে কি হবে, আপনি মারা যাবেন। বা আমি এমন কোনো কার্য সম্পাদন করলাম যে কার্যের ফলে আপনার মৃত্যু ঘটবে বা ঘটতে বাধ্য। আর দ্বিতীয় বিষয়টি হলো আমি দৈহিক জখম করার উদ্দেশ্যে আপনাকে কি করলাম, আপনাকে আক্রমণ করলাম বা আপনাকে আঘাত করলাম। আমার উদ্দেশ্য দৈহিক জখম করা, কিন্তু দৈহিক জখমটা এমন ভাবে হইলো যে ক্ষেত্রে দৈহিক জখমটা এমন ভাবে হয়েছে যে আপনি কি হয়েছেন, মারা গেছেন, আপনি মৃত্যুবরণ করছেন, তাহলে সেটাও কি হবে, অপরাধজনক নরহত্যা হবে। আবার একটা বিষয় বলা আছে আমি এমন ভাবে আঘাত করব, আমি জানি যে এই আঘাতের ফলে এনামুল ভাই মারা যাবে, নিশ্চিত মারা যাবে, এর ভিতরে কোনো ভুল নাই, তাহলে সেটা কি হবে, অবশ্যই অপরাধজনক নরহত্যা হবে। আর এখানে যে বলছে এরা যে পূর্ব পরিকল্পনা ব্যতীত, তারপর উত্তেজনা বশত বা মৃত্যু ঘটানোর ইচ্ছা ব্যতীত, তাহলে হইলো আমার তো প্রথম ক্লোজটাই আছে যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে এমন কোন কার্য সম্পাদন করা। এখানে আমি বলতে পারি, আমি এইটুকু নিতে পারি যে পূর্ব পরিকল্পনা ব্যতীত, তারপরে আমি নিতে পারি উত্তেজনা বশত, আপনি উত্তেজনা বশবর্তী হয়ে যদি কি আপনি যদি খুন করেন বা কাউকে যদি মেরে ফেলেন, খুন বলা যাবে না, আপনি যদি কাউকে মেরে ফেলেন বা কারো মৃত্যু ঘটান, তাহলে সেটা অপরাধজনক নরহত্যা হবে বা দণ্ডার্হ নরহত্যা হবে, বা অপরাধজনক প্রাণহানি হবে বা নৃশংস প্রাণহানি বলে গণ্য হবে। ধারা 299। এখন উদাহরণ, উদাহরণ দেওয়া হয়েছে একটি ঝোপের আড়ালে বা একপাশে ক ও খ আছে। কে আছে? একটা ঝোপের আড়ালে। এই বিষয়টা এর আগে একবার প্রশ্ন হয়েছিল যে একটা ঝোপের আড়ালে ক ও খ আছে এবং অপর পাশে কি আছে, গ আছে। এখন ক জানে যে ঘ অপর পাশে আছে। কে জানে? ক জানে। ক জানে ঘ অপর পাশে আছে, কিন্তু খ তা জানে না। কে জানে না? খ জানে না। ক আর খ আছে এক পাশে, মনে করেন একটা ঝোপের এই পাশে আছে, অপর পাশে ঘ আছে। ক জানে যে অপর পাশে ঘ আছে, কিন্তু খ তা জানে না যে অপর পাশে, ঝোপের অপর পাশে আমরা আছি, অপর পাশে কি আছে, ঘ আছে। এখন ঝোপের দিকে গুলি বর্ষণ করলে ঘ এর মৃত্যু হতে পারে। মৃত্যু হতে পারে। মৃত্যু যে হবেই এমন কোনো কথা নাই, হতে পারে, সম্ভাবনা আছে। এই উদ্দেশ্যে কি করে, ক খকে বলে যে তুমি একটা ঝোপের ওই পাশে গুলি করো। এখন ক এর কথা শুনে খ ঝোপের অপর পাশে গুলি বর্ষণ করে এবং সেই গুলিতে কি হয়, ঘ নিহত হয় বা মারা যায়। এখানে খ অপরাধজনক প্রাণহানি করেছে বলে গণ্য হবে। ধারা 299। আর একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হলো আমি এক অ্যাডভোকেটের একটা ইয়ে দেখলাম। সে বলছে যে আপনার দণ্ডার্হ যে নরহত্যা বা অপরাধজনক যে প্রাণহানি, এই অপরাধজনক প্রাণহানি হতেও পারে, নাও হতে পারে, নিশ্চয়তা নাই, হবেই যে এমন কথা নাই। কিন্তু খুন আপনি করার উদ্দেশ্যেও যদি করেন বা অভিপ্রায় যদি আপনার হয়, বা দণ্ডার্হ নরহত্যা অথবা অপরাধজনক প্রাণহানি যদি আপনার অভিপ্রায় হয়, আপনি করবেন, কিন্তু সেক্ষেত্রে নাও হতে পারে। যেমন আপনি ওই ঘাসের যে ফরসটা পায়দা রাখছেন, আপনি পায়দা রাখছেন, একটা মানুষ যাবে সেখানে দাঁড়াবে, গর্তের ভিতরে পড়বে, সে মারা যাবে। একটা মানুষ সেখানে নাও যাইতে পারে, একটা মানুষ নাও যাইতে পারে, ঠিক আছে? আর একটা মানুষকে সেখানে নেওয়ার জন্য অবশ্যই কোনো পরিকল্পনা থাকতে হবে, কোনো পরিকল্পনার মাধ্যমে তাকে সেখানে নিয়ে যাইতে হবে। সেই জন্যই অপরাধজনক নরহত্যায় বলা হয়েছে যে পূর্ব পরিকল্পনা ব্যতীত। পূর্ব পরিকল্পনা ব্যতীত অর্থাৎ পূর্ব কোনো পরিকল্পনা আপনার করা নাই। আপনি শুধু পূর্ব পরিকল্পনা কোনটুকু করছেন যে একটা ফরাস পাতে রাখছেন, সেখানে কোনো মানুষ যাবে, মারা যাবে, সেখানে পাড়া দেবে, দাঁড়াবে, মারা যাবে, গর্তে পড়বে, মারা যাবে। কিন্তু সেখানে একজন মানুষ যেতেও পারে, নাও যেতে পারে। এখন আপনার সাথে দুজন মানুষ, খুনের ক্ষেত্রে যেমন প্রথম বিষয়টা, আপনি এমন কোন কাজ করবেন যে কাজের ফলে একজন মানুষ মারা যাবে বা মৃত্যু ঘটবে, সেটা খুনের ক্ষেত্রে অবশ্যই ঘটবে।
খুনের ক্ষেত্রে অবশ্যই ঘটবে। আপনি পাশাপাশি দুজন মানুষ আছেন বা পাশাপাশি দুজন মানুষ বসে আছেন, একজন কি করলেন, একজন আরেকজনকে গুলি করে দিলেন, এখানে বাঁচার কোনো অপশনই নাই। পাশাপাশি যদি থাকেন অবশ্যই কি হবে, নিশ্চয়তা আছে, এখানে খুনের ক্ষেত্রে নিশ্চয়তা আছে। আর অপরাধজনক প্রাণহানির ক্ষেত্রে বা নরহত্যার ক্ষেত্রে, অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে কি হয়, অনিশ্চয়তা। খুন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার কাজটা হবে খুনের উদ্দেশ্য করা, আপনার অভিপ্রায় হবে খুন করা, খুনের উদ্দেশ্যে কোনো কার্য সম্পাদন করা। তারপরে বলা হয়েছে এখানে, উদাহরণ আরেকটা বলি, কয়েকটি মুরগি হত্যা করে উহা চুরি করার উদ্দেশ্যে উহার প্রতি গুলি বর্ষণ করে। অর্থাৎ কয়েকটি মুরগিকে হত্যা করবে কি করার উদ্দেশ্যে, চুরি করার উদ্দেশ্যে। চুরি করার উদ্দেশ্যে এখন কি করে সে, গুলি বর্ষণ করে। কিন্তু গুলি বর্ষণের ফলে ঝোপের অপর পাশে ক্ষয়ের মৃত্যু হয়। কিন্তু কয়ের তো কোনো উদ্দেশ্য ছিল না যে খকে মেরে ফেলবে, কিন্তু এই যে খ যে মারা গেছে, ঠিক আছে, এখানে ক চাইছে যে মুরগি মরুক, অথবা মোরগটা মারা যায়, অথবা গরু বা ছাগল যাই হোক, এই জিনিসটা মারা যায়। সে তো চায় নাই যে অপর পাশে খ নামক একজন ব্যক্তি আছে, ঝোপের অপর পাশে, সেই ব্যক্তিটা মারা যায়। এখানে যেহেতু ক এর গুলিতে খ নামক একজন ব্যক্তি মারা গেছে, তাহলে ক এখানে অপরাধজনক নরহত্যা করেছে বলে গণ্য হবে। ধারা 299। ধারা 299। এখানে আমরা একটু ব্যাখ্যা দেখি, উদাহরণ দেখলাম, এখন একটু ব্যাখ্যা দেখি। যে ব্যক্তি অসুস্থতা, ব্যাধি বা রোগাক্রান্ত বা দৈহিক অপারগতায় ভুগছে, তার দৈহিক জখম করে মৃত্যু ত্বরান্বিত করলে তার মৃত্যু ঘটাবার অপরাধ হয়েছে বলে বিবেচনা করা যাবে, অর্থাৎ অপরাধজনক নরহত্যা হয়েছে বলে গণ্য করা যাবে। এখন একজন মানুষ অসুস্থ, এখন সেই মানুষকে আপনি হালকা আঘাত করতে চাইছেন বা হালকা একটা আঘাত করছেন, সেই আঘাতের ফলে সাধারণভাবে বা প্রাকৃতিক নিয়মে মারা যাওয়ার কথা নয়, কিন্তু সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে সেটা অপরাধজনক প্রাণহানি হবে বলে গণ্য করা যায়। ধারা 299। ধারা 299। তাহলে ধারা 299 এর মূল দুটা বিষয় হলো, আপনার কি থাকবে না, পূর্ব কোনো পরিকল্পনা থাকবে না। আপনি যে কোনো কিছু করবেন সেটা উত্তেজনা বশবর্তী হয়ে করবেন। এই উত্তেজনা বশবর্তী হয়ে অথবা পূর্ব পরিকল্পনা ব্যতীত আপনি কোনো কার্যের দ্বারা বা আপনার কোনো কাজের দ্বারা যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে বা যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেটা অপরাধজনক প্রাণহানি হবে বলে গণ্য করা যায়। ধারা 299। আর ধারা 300, খুনের চারটা বিষয়। প্রথম বিষয়, যে সকল ক্ষেত্র ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে অপরাধজনক প্রাণহানি খুন হবে। অর্থাৎ অপরাধজনক যে প্রাণহানি 299 ধারায় কোন কোন ক্ষেত্রে খুন হবে। যে কাজটি দ্বারা মৃত্যু সংঘটিত হয় সে কাজটি মৃত্যু সংঘটনের জন্যই যদি করা হয়ে থাকে, তাহলে সেটা কি হবে, অবশ্যই খুন বলে গণ্য হবে। অর্থাৎ দণ্ডবিধির 299 ধারার প্রথম কোটেশনটা, মানে সংজ্ঞার ভিতরে যে প্রথম লাইনটা, যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে যদি কোনো কার্য সম্পাদন করা হয় আর যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে সেটা অবশ্যই খুন বলে গণ্য হবে। দ্বিতীয় বিষয়টি, যদি কাজটি কোনো ব্যক্তিকে এমন ভাবে দৈহিক আঘাত দেওয়ার উদ্দেশ্যে করা হয় যে আঘাতের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, বা যে আঘাতের ফলে কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে বলে অপরাধী জানে। কে জানে? যে ব্যক্তি আঘাত করবে সেই ব্যক্তি জানে যে আমি এমন কোনো আঘাত করতেছি, সে আঘাতের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। তাহলে এরূপ আঘাতের ফলে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেটা অবশ্যই খুন হবে। ধারা 300। তৃতীয় বিষয়, যদি কোনো ব্যক্তিকে দৈহিক আঘাত দানের উদ্দেশ্যে কাজ করা হয় এবং যদি ওই দৈহিক আঘাত দেওয়ার ফলে সে আঘাতটি প্রাকৃতিক নিয়মে বা প্রাকৃতিক যে নিয়ম আছে বা স্বাভাবিক যে নিয়মটা আছে, সে নিয়মে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর পক্ষে যথেষ্ট হয়, তাহলে সেটা অবশ্যই খুন বলে গণ্য হবে। বোঝা যায়? যাই হোক। চতুর্থ বিষয়, আগেই পড়ছিলাম এই জন্য ছকটা করে দিয়েছিলাম, যে ছকটা করলে সুবিধা হবে। ঠিক আছে, ছকটা আমি আবার একটু সুন্দর করে গুছায় কালকে করব, করে আপনাদেরকে আমি দিয়ে দেবো। চতুর্থ বিষয়, আপনি এমন কোনো কাজ করবেন
যে কাজের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে বলে আপনার জানা আছে, আপনি জানার পরেও যদি সেই কাজটি করেন বা সেই কার্য যদি সম্পাদন করেন, সম্পাদন করার পর যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে সেটা অবশ্যই খুন বলে গণ্য হবে। 300-র চতুর্থ কোটেশন, ধারা 300-র চতুর্থ কোটেশন। প্রথম কোটেশন হলো, আপনি এমন কোনো কার্য করবেন যে কার্যের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, বা আপনার উদ্দেশ্য বা আপনার অভিপ্রায় হবে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো, সেই মৃত্যু ঘটানোর উদ্দেশ্য কোনো কার্য সম্পাদন করা। আর দ্বিতীয় বিষয়টি হলো, আপনি জানেন যে এমন কোনো দৈহিক আঘাত করা হবে যে আঘাতের ফলে কোনো ব্যক্তি মারা যেতে পারে। আপনি এমন কোনো কাজ করলেন বা এমন কোনো আঘাত করলেন, সে আঘাতের ফলে কোনো ব্যক্তি মারা যেতে পারে। তারপরে বলা হয়েছে তৃতীয় নম্বরে, যে আপনি এমন কোনো আঘাত করলেন যে আঘাতের ফলে প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক ভাবে বা স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক যে নিয়মগুলো থাকে, একজন ব্যক্তি মারা গেল বা মারা যেতে পারে, সেক্ষেত্রেও খুন বলে গণ্য হবে। আর চতুর্থ বিষয় হলো, আপনি জানেন যে আপনি এমন একটি আঘাত করবেন, সেই আঘাতের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, তাহলে সেই বিষয়টি জানার পরেও যদি কোনো ব্যক্তিকে আপনি কি করেন, এমন কোনো আঘাত করেন বা এমন কোনো বিপজ্জনক কিছু করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যদি কোনো ব্যক্তি মারা যায় বা মারা যাওয়ার মতো যদি কিছু হয়, তাহলে সেখানে কোনো অজুহাত ব্যতীতই কি হবে, আপনার খুন বলে গণ্য হবে। ধারা 300, খুনের ক্ষেত্রে আপনি কোনো অজুহাত দিতে পারবেন না। কিন্তু 299 ধারা অপরাধজনক প্রাণহানির ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে আমি তখন উত্তেজনা ছিল আমার শরীরের ভিতরে, আপনি গরম ছিলাম, বা যে কথাগুলো আমার প্রতিদ্বন্দ্বী লোক বলছে বা যে মারা গেছে সেই ব্যক্তি আমাকে রাগান্বিত করছিল, বিভিন্ন ধরনের কথা বলছিল, ঠিক ঠিক আছে, আমি উত্তেজনা বশবর্তী হয়ে আমি তাকে আঘাত করছি। তাকে মেরে ফেলানোর কোনো প্ল্যান প্রোগ্রাম বা পূর্ব পরিকল্পনা আমার ছিল না। পূর্ব পরিকল্পনা ব্যতীত বা আমি উত্তেজনা বশবর্তী হয়ে আমি তাকে কি করছি, আঘাত করছি, সে মারা গেছে। ঠিক আছে, 299 ধারা। আর 300 ধারায় খুন। এবার 300 ধারায় খুনের সংজ্ঞা, সংজ্ঞাটা একটু দেখি, আমাদের এক স্যারের বানানো। কোন ব্যক্তি পূর্ব পরিকল্পিত ভাবে, আগেরটাই ছিল পূর্ব পরিকল্পনা ব্যতীত বা ছাড়া, বা পূর্ব পরিকল্পনা নাই, ছিল না। তাহলে এখানে বলা হয়েছে কোন ব্যক্তি পূর্ব পরিকল্পিত ভাবে সুস্থ মস্তিষ্কে, কি মস্তিষ্ক, সুস্থ মস্তিষ্কে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে এমন দৈহিক আঘাত বা জখম করেন যা মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে বলে জানা সত্ত্বেও আঘাত বা দৈহিক জখম করে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তাহলে তিনি খুন করেছেন বলে গণ্য হবে। ধারা 300। তাহলে ধারা 200-তে কি, 299-তে কি ছিল, যদি কোনো ব্যক্তি পূর্ব পরিকল্পনা ব্যতীত উত্তেজনা বশবর্তী হয়ে, আমি আর একটা বিষয় নিতে পারলাম না, সেটা হলো ইচ্ছা ব্যতীত, কারণ তার এমন কোনো কার্য করবে যে কার্যের ফলে, আমি ফাঁদ পেতে রাখছি, ফরাস পেতে রাখছি, সেখানে কি আমার ইচ্ছা আছে না, আমার অভিপ্রায় আছে, আমার উদ্দেশ্য আছে, কোনো ব্যক্তি সেখানে পড়বে, সেখানে যাবে, সেখানে দাঁড়াবে, বা সেখান দিয়ে হাঁটা চলাফেরা করবে, সে গর্তে পড়বে, মারা যাবে, সেটা আমার কি ছিল, আমার উদ্দেশ্য ছিল বা অভিপ্রায় ছিল। তাহলে এখানে অভিপ্রায় আছে, অভিপ্রায় আছে। আর সেহেতু আমি ওই জিনিস নিতে পারলাম না, আমি বলতেছি যে আমার পূর্ব পরিকল্পনা ব্যতীত অথবা উত্তেজনা বশবর্তী হয়ে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমন ভাবে কোনো দৈহিক আঘাত করে বা জখম করে যে সে ব্যক্তি জানে, আঘাতকারী ব্যক্তি জানে বা অপরাধকারী ব্যক্তি জানে বা অপরাধী ব্যক্তি জানে যে এই আঘাত বা জখমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে, তাহলে সেটা অবশ্যই কি হবে, অপরাধজনক নরহত্যা। আর খুনের ক্ষেত্রে হবে, যদি কোনো ব্যক্তি পূর্ব পরিকল্পনা সহ, যে আমি এখানে যাব বা আমি ওকে নিয়ে যাব, নিয়ে যায় দুইজন মিলে ধরবো, বা একজন গুলি করব, একজন গুলি করে কি করবো, মেরে ফেলবো, এরকম পূর্ব পরিকল্পনা সহ সুস্থ মস্তিষ্কে কোনো ব্যক্তিকে মেরে ফেলার ইচ্ছায়, কোনো ব্যক্তিকে মেরে ফেলার ইচ্ছায় এমন ভাবে দৈহিক কোনো জখম করে বা আঘাত করে, সে ব্যক্তি জানে যে এই দৈহিক জখম বা আঘাতের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে বা মৃত্যু ঘটবে স্বাভাবিক নিয়মে, তাহলে সে ব্যক্তি খুন করেছে বলে গণ্য হবে। ধারা 300, ধারা 300। পার্থক্য এতটুকুই। আর একটা পার্থক্য আছে, আর একটা পার্থক্য হলো, যেটা আপনার খুন এবং অপরাধজনক নরহত্যা,
একটা অবশ্যই প্রত্যক্ষ এবং একটা অবশ্যই পরোক্ষভাবে হবে। যেমন উদাহরণগুলো একটু লক্ষ্য করেন। অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে যে ব্যক্তি খুন করছে সে ব্যক্তি কিন্তু জানে না। যেমন ঝোপের অপর পাশে, ঝোপের অপর পাশে, ক খ এক পাশে দাঁড়ানো বা এক পাশে বসে গল্প করতেছে, অপর পাশে একজন ব্যক্তি, ঘ নামক একজন ব্যক্তি দাঁড়ায় আছে। ক জানে যে ঘ নামক অপর ব্যক্তি অপর পাশে দাঁড়ায় আছে, কিন্তু খ কিন্তু জানে না। এখানে না জানা সত্ত্বে কি করছে, ক বলছে যে ভাই ওই পাশে একটা গুলি কর, যদি কিছু থাকে মারা যাবে, সমস্যা নেই, আমরা নিয়ে রান্না বান্না করে খাবো। এখন দেখা গেল যে ওই পাশে ঘ আছে, সেটা ক জানে, খ জানে না। খ কি করছে, গুলি করে দিছে। গুলি করার কারণে যে মারা গেছে এটা অপরাধজনক নরহত্যা, আপনাকে বুঝে নিতে হবে। আর ক, খ, গ মনে করেন পাশাপাশি বসা আছে। এখন ক বলতেছে খকে যে তুই ওকে, ঘকে গুলি কর। এখন আপনি দেখলেন, দেখে মনে করেন যে আপনার সামনাসামনি বসা লোকটা, তাকে আপনি কি করলেন, সুন্দর করে গুলি করে দিলেন, এটা অবশ্যই খুন হবে। এটা প্রত্যক্ষ বিষয়, এটা অবশ্যই খুন হবে। আর অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকে। আপনি ক এর কথা শুনে খ নামক ব্যক্তি ঝোপের অপর পাশে গুলি করছে, সেখানে ঘ নামক ব্যক্তির শরীরে লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে এই জাতীয় যদি কোনো সময় দেখেন যে প্রশ্ন হয় যে ঝোপের অপর পাশে, অপর পাশে, অপর পাশে, আর সামনাসামনি ফেস টু ফেস বসে আছে, তিনজন গল্প করতেছে, এই জাতীয় যদি কোনো উদাহরণ হয় তাহলে অবশ্যই লক্ষ্য করবেন একটা অপরাধজনক নরহত্যা, যেটা অনিশ্চয়তা কাজ করে। খুন হতেও পারে, খুন নাও হতে পারে। বা যে ব্যক্তি খুন করে, প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে ব্যক্তি খুন করছে সে ব্যক্তি জানেই না। আর খুনের ক্ষেত্রে মানে যে ব্যক্তি খুন করছে না, যে ব্যক্তি মেরে ফেলছে, মৃত্যু ঘটাইছে, সে ব্যক্তি জানেই না যে ঝোপের অপর পাশে কোনো ব্যক্তি আছে। আর খুনের ক্ষেত্রে অবশ্যই জানবে, বা তার চাক্ষুষ হবে, বা তার পাশাপাশি হবে, তার পাশাপাশি হবে। পার্থক্য আপনার এটুকুই বুঝে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে। আর অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে আপনার কি থাকবে না, কোনো পূর্ব পরিকল্পনা থাকবে না। এখানে ঝোপের অপর পাশে, এক পাশে অপর পাশে যে খুন করছে, যে ব্যক্তি মানে মৃত্যু ঘটাইছে, বারবার খুন বলি, যে ব্যক্তি মৃত্যু ঘটাইছে সে ব্যক্তি তো জানেই না যে অপর পাশে কোনো ব্যক্তি আছে। আর খুনের ক্ষেত্রে অবশ্যই সে জানবে, অবশ্যই সে বুঝবে, অবশ্যই তার পরিকল্পনা থাকবে। আর এই পরিকল্পনা তার কি হবে, সুস্থ মস্তিষ্কে হবে। যে অমুক জায়গায় যাব, দুইজন যাব, পাঁচজন যাব, সাতজন যাব, দশজন যাব, একজনকে ধরবো, মারা ফেলবো। কথা ক্লিয়ার? 299, 300 ধারা কি বোঝা গেল, না বুঝতে কোনো সমস্যা আছে? এনামুল ভাই, তাহের ভাই, জাকারিয়া ভাই, কথা কি বোঝা গেল? জি স্যার। আজকের ক্লাস কি কষ্ট হয়ে গেল? তাহলে ধারা 299 অপরাধজনক নরহত্যা, ধারা 304 অপরাধজনক নরহত্যার শাস্তি। অপরাধজনক নরহত্যার শাস্তি কত? ধারা 304। আর যদি কোনো ব্যক্তি অপরাধজনক নরহত্যা করার চেষ্টা করে বা উদ্যোগ গ্রহণ করে, তাহলে তার শাস্তি ধারা 307, ধারা 300, ধারা 308, ধারা 308। আর খুন 300 ধারা, খুনের শাস্তি 302। যদি কোনো ব্যক্তি খুনের চেষ্টা করে বা উদ্যোগ গ্রহণ করে তাহলে তার শাস্তি ধারা 307। ধারা 301 বলা হয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে খুন করেন, খুন করার চেষ্টা করেন, সেই ব্যক্তি ব্যতীত যদি অপর কোনো ব্যক্তি খুন হয়ে যায়,
তাহলে সেক্ষেত্রে শাস্তি ধারা 301। ধারা 303-এ বলা হয়েছে আপনি যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অবস্থায় যদি কোনো ব্যক্তিকে খুন করেন তাহলে সেক্ষেত্রে শাস্তি ধারা 303। ধারা 304 অপরাধজনক নরহত্যার শাস্তি। ধারা 304-এর অবহেলাপূর্ণ আচরণের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটান তাহলে সেক্ষেত্রে শাস্তি ধারা 304-এর ধারা 304-এর বলা হয়েছে আপনি যদি বেপরোয়া গতিতে যদি গাড়ি চালানোর ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে সেক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 304-এর। আর সড়ক পরিবহন আইনের 105 ধারা 105 ধারায় বলা হয়েছে বেপরোয়া গতিতে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটান, গাড়ি চালিয়ে বা অশ্ব চালিয়ে বা অশ্ব চালনা করে যদি কোনো ব্যক্তির কি করেন মৃত্যু ঘটান তাহলে সেক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 304-এর। আর সড়ক পরিবহন আইনে ধারা 105। ধারা 305 বলা হয়েছে শিশু বা উন্মাদ ব্যক্তিকে যদি আপনি আত্মহত্যায় সহায়তা করেন তাহলে সেক্ষেত্রে আপনার শাস্তি ধারা 305। ধারা 306 বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে যদি আপনি আত্মহত্যায় সহায়তা করেন সেক্ষেত্রে শাস্তি হবে ধারা 306। ধারা 307 যদি আপনি খুনের উদ্যোগ করেন বা খুন করার যদি চেষ্টা করেন সেক্ষেত্রে শাস্তি ধারা 307। ধারা 308 অপরাধজনক নরহত্যা করার যদি আপনি চেষ্টা করেন বা উদ্যোগ গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার শাস্তি ধারা 308। ধারা 309 যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু সে যদি আত্মহত্যা করতে যদি সফল না হয় বা সে যদি মারা না যায় আত্মহত্যায় তাহলে কি হবে, তার অপরাধ হবে ধারা 309। ধারা 310 ঠগ। ধারা 310 ঠগ বলতে কি বোঝায় বা ঠগ কি? ঠগ বলতে বোঝায় যদি দস্যুতা সাধন বা শিশু অপহরণের জন্য, কিসের জন্য, দস্যুতা করার জন্য বা শিশু অপহরণ করার জন্য এক বা একাধিক ব্যক্তির সহিত অভ্যাসগতভাবে মেলামেশা করা হয় তাহলে সে ব্যক্তি ঠগ করেছে বলে গণ্য হবে। অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত দেখা যায় যে সম্মিলিত মানুষ চলাফেরা করে, মানুষ সম্মিলিতভাবে কি করে, চলাফেরা করে। এখন এর ভিতরে ভালো মানুষ থাকে, অনেক খারাপ মানুষ থাকে, চোর বাটপার থাকে। গ্রাম অঞ্চলে বেশিরভাগ ডাকাতি হয়, গ্রাম অঞ্চলে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল যেগুলো সেগুলোতে বেশিরভাগ আরো ডাকাতি হয়। এখন যারা ডাকাতি করে বা দস্যুতা করে এই সকল ব্যক্তির সাথে অথবা যারা অপহরণ করে, কি করে, অপহরণ করে, যারা অপহরণ করে অপহরণ সংক্রান্ত যারা অপরাধী তাদেরকে বারবার দেখবেন যে এরাই জেল খাটে ছাড়া পায় আবার অপহরণ করে, আবার ছাড়া পায় আবার অপহরণ করে, এদের কাজই এই অপহরণ করা। অথবা তারা ডাকাতি করে বা দস্যুতা করে তাদের কাজ কি, ডাকাতি করা বা দস্যুতা করা। এখন আপনি জেনে শুনে বুঝে যদি এরূপ দস্যুতা যারা সংগঠন করে অথবা যারা অপহরণের মতো কোনো অপরাধ করে এই সকল ব্যক্তির সাথে যদি আপনি চলাফেরা করেন, উঠা বসা করেন বা মেলামেশা করেন তাহলে আপনি ঠক করেছেন বলে গণ্য হবে। ধারা 310। ধারা 310-এর মূল বিষয়টি হলো যারা দস্যুতার মতো অপরাধ করে বা দস্যুতা সাধন করে অথবা যারা অপহরণের মতো অপরাধ করে বা শিশু অপহরণের জন্য যারা কি করে এক বা একাধিক ব্যক্তির সাথে উঠা বসা করে বা মেলামেশা করে বা অভ্যাসগতভাবে মেলামেশা করে বা সংশ্লিষ্ট হয়ে থাকে বা একত্রিত হয়ে থাকে এই সকল ব্যক্তি বা এই ব্যক্তি ঠগ করেছে বলে গণ্য হবে ধারা 310। আর ঠগের শাস্তি ধারা 311। ধারা 311 ঠগের শাস্তি। যদি কোনো ব্যক্তি ঠগ হয় তাহলে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডনীয় করা যাবে ধারা 311। তাহলে ধারা 299, ধারা 310, ধারা 311 বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে অথবা কোনো প্রশ্ন আছে? সবাই একটু বলেন। 299, 300 ধারা, 310, 311 ধারা কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা আছে কিনা আর কোনো প্রশ্ন আছে কিনা?
299, 300 ধারা, 299 থেকে 311 ধারা পর্যন্ত কোনো ধারা বুঝতে কোনো সমস্যা আছে, অথবা কোনো ধারা বুঝতে বা কোনো ধারায় কোনো প্রশ্ন আছে? তার এই যে ঠক, যে ঠকটা কি, যে চুরি দস্যুতা ডাকাত হ্যাঁ ঠক, না যে ভালো মানুষ হ্যাঁ ঠক, কোনটা? এখানে ভালো মানুষটা ঠক। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে মনে পারছি। করেন আপনার গ্রামের কিছু মানুষ আছে যারা কি করে, অপহরণ সংক্রান্ত অপরাধ করে। ঠিক আছে। অথবা দস্যুতা সংক্রান্ত, এখানে দস্যুতা আর শিশু অপহরণের কথা বলা হয়েছে। শিশু অপহরণটা আমাদের এলাকায়ও হয়। শিশু অপহরণ সংক্রান্ত অপরাধ আমাদের এলাকায়ও হয়, আমি অনেক সময় দেখছি যে শিশু অপহরণ হয়। ঠিক আছে, বা শুনছি। এখন যদি কোনো ব্যক্তি শিশু অপহরণ করে বা শিশু অপহরণ করে এরূপ যারা ব্যক্তি থাকে, বা দস্যুতার মতো যারা অপরাধ করে বা দস্যুতা যারা সংগঠন করে, এই সকল অপরাধী যারা, এই সকল অপরাধীর সাথে যে ব্যক্তি চলাফেরা করে, মনে করেন 10 জন, আমার গ্রামের 10 জন মনে করেন দস্যুতা সংগঠন করে বিভিন্ন জায়গায়, দস্যুতা। অথবা দেখা গেল যে বিভিন্ন জায়গায় যায়, এক গ্রাম থেকে আরেক গ্রামে যায় বা এক জেলা থেকে আরেক জেলায় যায়, কি করে, শিশু অপহরণ করে। আমি জানি, জানার পরেও সেই সকল ব্যক্তির সাথে যদি আমি চলাফেরা করি, ওঠা বসা করি বা একত্রে মেলামেশা করি, তাহলে আমি ঠক করছি বলে গণ্য হবে। ধারা 310। আর এই ঠক করার অপরাধে যখন আমি অপরাধী হব, তখন আমার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। ধারা 311। ঠক কখনো প্রশ্ন হবে না, এমসিকিউ আসতে পারে, ঠক কোন ক্ষেত্রে হতে পারে বা ঠগের ক্ষেত্রে কোনটি সঠিক, দস্যুতার ক্ষেত্রে, ডাকাতের ক্ষেত্রে, শিশু অপহরণের ক্ষেত্রে, অথবা ক ও গ। তাহলে ক ও গ, দস্যুতা এবং শিশু অপহরণের ক্ষেত্রে যে ব্যক্তি চলাফেরা করে, মেলামেশা করে, একত্রিত হয়, উঠা বসা করে বা সংঘবদ্ধ হয়ে চলাফেরা করে, তাহলে সেই ক্ষেত্রে সে ব্যক্তি ঠক করেছে বলে গণ্য হবে। আর যারা দস্যুতা করে তারা তো দস্যুতার অপরাধীই হবে, তারা তো দস্যুতার অপরাধী। যারা শিশু অপহরণ করে তারা তো শিশু অপহরণের অপরাধী। কিন্তু এই সকল ব্যক্তিগণের সাথে বা এই সকল ব্যক্তির সাথে যারা চলাফেরা করে, যারা উঠা বসা করে, তারা কি হবে, ঠক। আমরা সাধারণত বলে থাকি যে চোরের সাথে যদি আর একজন ব্যক্তি ভালো যদি হয়, আমরা কি ভাবি, কি চিন্তাধারা করি, যে শালা চোরের সাথে মিশতেছে, তাহলে তো ও চোর হয়ে যাবে। সঙ্গত সে লোহা ভাসে, একটা কথা আছে না, সঙ্গত সে লোহা ভাসে। মানুষ যখন ভালো সঙ্গ পায় তখন কি হয়, একজন মানুষ ভালোর দিকে চলাচল করে বা ভালো হয়। আর মানুষ যখন খারাপের সাথে চলাফেরা করে, মানুষ তখন খারাপ হওয়ার সম্ভাবনায় 99% থাকে। সেজন্য বলা হয় যে, বলা হয়েছে এই ঠগের যে ধারাটা 310, এখানে বলা হয়েছে যারা দস্যুতা অনুষ্ঠান করে বা দস্যুতা যারা অপরাধ করে, অথবা শিশু অপহরণ সংক্রান্ত যারা অপরাধ করে, এই সকল ব্যক্তি গণের সাথে যে সকল ব্যক্তি বা যে ব্যক্তি চলাফেরা করে, উঠা বসা করে বা মেলামেশা করে বা একত্রিত হয়, সে ব্যক্তি ঠগ করেছে বলে গণ্য হবে। সে ব্যক্তি ঠক করেছে বলে গণ্য হবে, ধারা 310। আর শাস্তি ধারা 311। শাস্তিটা কি, যাবজ্জীবন কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড। তো ধারা 299 থেকে ধারা 311 বুঝতে কোনো সমস্যা আছে? এখন কি বুঝতে পারছেন? এই ধর আপাতত বুঝতে পারছি, ঠিক ঠিকঠাক হবে জানাবো। বুঝতে পারছেন, কালকে আবার একটু দেখবেন। শুধু অপরাধজনক নরহত্যা আর খুনের ভিতরে পার্থক্য করার মতো তেমন কিছুই আমি দেখি না, কারণ ওইটার যে যেগুলা বিষয়, 3টা বিষয়, ওই 3টা বিষয়কে ভেঙে এখানে 4টা বিষয় করছে। এখানে শুধু অন্যান্য জায়গায় আপনি বলতে পারেন, বা সংজ্ঞার ক্ষেত্রে আপনি বলতে পারেন, বা আপনার বোঝার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে অপরাধজনক প্রাণহানি বা অপরাধজনক নরহত্যা বা দণ্ডার্হ নরহত্যার ক্ষেত্রে কি হবে, অবশ্যই পূর্ব পরিকল্পনা ব্যতীত উত্তেজনা বশবর্তী হওয়া, অর্থাৎ রাগের মাথায় আপনি কি করলেন,
দরবার সালিশ বসছে কোনো একটা বিষয় নিয়ে, আপনি কি করলেন? আপনি রাগের মাথায় মনে করেন যে একটা লাঠি দিয়ে কি করলেন, বাড়ি দিলেন, মারা গেল। এটা রাগের মাথায়, কিন্তু এটাই যদি আপনি আবার প্ল্যান প্রোগ্রাম করে যদি করেন, বা দেখা গেল যে আপনি একটা মনে করেন একটা দরবার বা একটা সালিশ বসছে, গ্রাম অঞ্চলে যখন মারামারি হয় বা কোনো গন্ডগোল হয়, গ্রামের লোকজন সবাই মিলে কি করে, সালিশ বসে। এখন সালিশ বসে প্রথম পর্যায়ে মনে করেন অপরাধজনক প্রাণহানির ক্ষেত্রে আমি একটা বলি। মনে করেন যে একজন মানুষ, কয়েকজন মানুষ সালিশ বসছে, বসার ক্ষেত্রে এখন এক পর্যায়ে মনে করেন কথা চলতেছে। এই মুহূর্তে মনে করেন যে আপনি উত্তেজনা বশবর্তী হয়ে কি করলেন, ফাঁকে থেকে একটা লাঠি টান দেন, এসে মনে করেন যে মাথায় আঘাত করলেন বা কোথাও আঘাত করলেন শরীরে। এখন সে মারা গেল, ঠিক আছে, সে মারা গেল। সেটা অবশ্যই অপরাধজনক, প্রাণহানি হবে। আর খুনের ক্ষেত্রে আপনি বলতে পারেন সালিশ বসছে, কিন্তু আপনি কি করছেন, আপনি সুন্দর করে একটা চাকু আপনার কাছে রাইখা দিয়েছেন। আপনার প্ল্যানে আছে বা আপনার মনে আছে বা আপনার ইচ্ছা আছে যে আপনি আজকে মেরে ফেলবেন, এর ভিতরে কোনো অবকাশ নাই, ঠিক আছে। আপনি সুন্দর করে প্ল্যান প্রোগ্রাম মোতাবেক দরবার বসছে, সালিশ বসছে, আপনি সেই দরবারে বা সালিশে আপনি কি করছেন, একটা তরবারি অথবা একটা চাকু নিয়ে সেখানে অংশগ্রহণ করছেন, দরবারে অংশগ্রহণ করছেন। দরবারের এক পর্যায়ে আপনার যে অপোজিট পাশের লোকগুলো আছে বা আপনার বিরোধী পক্ষের যে লোকগুলো আছে, তাদের কোনো একজনকে আপনি সেই চাকু দিয়ে মনে করেন যে 4-5টা আঘাত করে দিয়েছেন, সে মারা গেছে। এটা অবশ্যই খুন হবে, ধারা 300। বুঝতে পারছেন? ধারা 299 আর ধারা 300। 300-র ক্ষেত্রে বলা হয়েছে আপনাকে পূর্ব পরিকল্পনা করতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার সুস্থ মস্তিষ্কে কি করতে হবে, প্ল্যান প্রোগ্রাম করতে হবে। সেই সকল ক্ষেত্রে যখন কোনো ব্যক্তিকে আপনি কি করবেন, মেরে ফেলবেন, সেটা মেরে ফেলবেন না, আপনি দৈহিক জখম করবেন বা আঘাত করবেন, যে আঘাতের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটবে বা মারা যাবে, তাহলে সেটা অবশ্যই খুন বলে গণ্য হবে, ধারা 300। আর ধারা 299-এর সংজ্ঞার ক্ষেত্রে আপনি বলতে পারেন যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা ব্যতীত বা উত্তেজনা বশবর্তী হয়ে এমন কোনো আঘাত করে বা দৈহিক জখম করে, যে আঘাত বা দৈহিক জখমের ফলে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় বা মারা যায়, তাহলে সে ব্যক্তি অপরাধজনক প্রাণহানি করেছে বলে গণ্য হবে, ধারা 299। আর ধারা 300, যদি কখনো প্রশ্ন হয়, অবশ্যই উদাহরণ যেগুলো আছে 3টা 4টা 5টা, মনে করেন যে ঝোপের পাশের একটা উদাহরণ আছে, তারপরে কি করছে, ওই ফরাস পাতা রাখছে, ঘাসের যে ফরাসটা, অর্থাৎ একটা ফাঁদ পেতে রাখছে, যে ফাঁদে পা দেবে গর্তে ঢুকে পড়বে, মারা যাবে, এই একটা ফাঁদ। আবার মোরগ ধরার যে একটা ফাঁদের কথা বলা হয়েছে, মোরগ ধরার জন্য সে কি করছে, গুলি করে, সে গুলিটা ঝোপের অপর পাশে বসে থাকা একজন ব্যক্তিকে লাগছে, সে ব্যক্তি মারা গেছে, এটাও অপরাধজনক হানি হয়েছে। আর এখানে খুনের ক্ষেত্রে কোনগুলা, আপনি একজন ব্যক্তির সামনাসামনি দাঁড়িয়ে আছে, আপনি গুলি করে দিয়েছেন, মারা গেছে। আপনি তরবারি দিয়ে আপনি কোনো ব্যক্তিকে কি করছেন, আপনার সামনে বসে আছে, আপনি তরবারি দিয়ে সুন্দর করে মনে করেন যে কোপ ফলাইছেন, সে ব্যক্তি মারা গেছে, এটা অবশ্যই খুন হবে। এই যে উদাহরণ গুলা আছে, এই উদাহরণ গুলা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন হয়, এর বাইরে প্রশ্ন হয় না। আর একটু উদাহরণগুলো বেশি করে দেখে নেবেন, উদাহরণগুলো দেখে নিলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর বুঝতে পারবেন কোনটা দণ্ডার্হ নরহত্যা বা অপরাধজনক প্রাণহানি বা অপরাধজনক নরহত্যা, আর কোনটা খুন, একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যখন ক্লিয়ার হবে তখন মনে করেন যে এই যেহেতু এই উদাহরণগুলো থেকে প্রশ্ন হয়, আপনার বুঝতেও সমস্যা হবে না। যদি কখনো প্রশ্ন আসে বা প্রশ্ন হয়, তাহলে আপনি উত্তর দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি না বোঝেন তাহলে কালকে অবশ্যই জানাবেন। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, প্রশ্ন ভাই। আমাদের ফরিদ ভাই কোথায়? এখানে তো একটা মানে কথা হয় নাই, কালকে যোগাযোগ করবো। আসছি আজকে। ক্লাস হবে 312 থেকে মোটামুটি 325-26 পর্যন্ত, এগুলা সহজ। 312 ধারা থেকে 325-26, আগে একটু প্রস্তুতি নিয়ে থাকবেন। আর কারো তো কোনো সমস্যা নাই, না হলে সকালে ইনশাল্লাহ ক্লাস হবে। জি স্যার, অবশ্যই ক্লাস হবে। হ্যাঁ, তাহলে সকালে ইনশাল্লাহ ক্লাস হবে, সকালে অবশ্যই সবাই থাকবেন 7:50। 7:50-এ সবাই ইনশাল্লাহ রেডি থাকবেন। তাহলে আজকের মতো ইনশাল্লাহ এখানে শেষ। তাহলে সকালের ক্লাসের জন্য সবাই প্রস্তুতি নেন।
সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।